জানোয়ারেরও কয়েকটা শ্রেণী আছে, আর আপনি হচ্ছেন সবচেয়ে নিচু শ্রেণীর জানোয়ার। দেখুন মিস, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সীমানা তোমার জানা নেই, ইউ রাস্কেল। অনেক অনেক সহ্য করেছে আপনার অপমান। এর আগেও একদিন আমাকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেদিন আমি কিছু বলিনি। তাছাড়া আপনি এমন আহামরি শ্রেণীর সুন্দরী নন যে প্রজাপতির মতো বারবার আপনার রূপের আগুনে আমি ঝাঁপ দেব। নিজেকে এতটা মূল্যবান আর উপসী ভাবাটাও বিকৃত মস্তিষ্কের লক্ষণ। কথায় আছে না, চুরি চুরি আবার সিনা জুরি। দোষ করবে আবার বড় গলা করে কথাও বলবে। তুই সব নীরবে সহ্য করলি? আমি হলে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। কিরে রানা, কি খুঁজতেছস? আমার সব শেষ হয়ে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি। কি শেষ হয়ে গেছে? কি হারাইছস? মনকে হারিয়েছে, চিঠিটা আমি পেয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না। ও, শেষ হয়ে গেছে। আয় আমার লগে। এই নে, আমি যত্ন করে তুলে রাখছি। রানা, চাচা, রাস্তা থেকে তুলে আনা একটি ছেলে, সামান্য একটি চিঠির প্রতি তোমার এত যত্ন। আমি তো জানি এটা সামান্য চিঠি না, এইটা তোর জীবন। হ্যাঁ, আমার জীবন। এতটা বছরে কাগজটাকে বুকে আগলে রেখেছি শুধুমাত্র একটি বিশ্বাস নিয়ে, যদি বোনটাকে ফিরে পাই। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। বাবা, বাবা, মা, বাবা। থাক থাক। আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, ফার্স্ট লেটার। কংগ্রাচুলেশন। দেখতে হবে না মেয়েটি কার? আমার বুঝি কেউ না। কলা খাই তুই আর খাইছি, খালি খালি চুল করে। দেখেন না, বাতাস খান, বাতাস খান, বাতাস খান। গরিবের কলসি ভাই শেষ, তার একটা টেকনিক্যাল মাইট দিতাছি। জুতা ধোয় নাই, ধোয়তাছি। এই যে ভাই, এতক্ষণ বাতাস খেয়েছেন, পানি খান, পানি খান। ওই শয়তানের বাচ্চারা, কুত্তা ঘরের কুত্তারা, ফকিন্নির পোলা, সান্দাখোর, ওহন পলাশ কেন, ওহন পলাশ কেন? বাবা, তোর এই কোথাও লাগে নাই তো? না, ঠিক আছে। পাল্লায় বাঁচাইছে। যা ঘরে যা, ঘরে যা। কি কাণ্ড। এই সাজা মিয়া, কে যা হবার তা তো হইছেই। ভিক্ষা তো দিলেন না, আমার যেগুলি নিয়েছিলেন এগুলি ফেরত দেন, আমি যাইগা। পাঁচটা ফট্টু আন্টি, কেন দেখতে তো লাগে একেবারে সুরের মতো, কিন্তু মানুষটা তুই ভালো। আমার জান বাঁচাইছস, ভালো কথা। কামের কথা কইতাছিলি না? কাম করবি যদি দেন করুম। বেশ, তাইলে আজ থেকেই আমার দোকানে লাগিয়া পড়।
খাউন থাকুন ফ্রি, মাস গেলে কিছু দিমুনে। ঠিক আছে? সত্যি কইতেছেন? আমার আর ভিক্ষা করতেইব না? হায় কয় কি আমি কাম করে খামু? আমার একটু দোয়া করেন, আমার একটু দোয়া করেন, দোয়া করেন। হাই, গুড মর্নিং। ব্যাড মর্নিং। গুড মর্নিং। Julie, how nice you are. I love you. আই হেট ইউ। তোরে পাগলামি আর কতদিন চলবে? পাগলামি নয়, পাগলামি নয়, এই তো জীবন। হুম প্রেম ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নেই। হুম। অতএব যতদিন না কোনো সুন্দরীর ভালোবাসা পাচ্ছি, হুম। প্রেমের ভুবনে আমার এই অভিযান চলতেই থাকবে। আই মন্টি, মাই লাভ। হুম। দেখ দেখ, ওই যে আসছেন ব্যক্তিত্ববান পুরুষ। কোন মেয়েকে পাত্তাই দেয় না। আরে রাখ, ওরকম ব্যক্তিত্ববান কত দেখলাম। আয়, মজা দেখবি। Hey, 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 hey! ইডিয়েট, ননসেন্স। মেয়েদের সাথে বদমাশি করতে লজ্জা করে না? আমি ইচ্ছে করে। শাট আপ। সাধু সাজতে হবে না। মেয়ে মানুষ দেখলে সব শয়তানের বুদ্ধি মাথা ভিড় করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, অসভ্য ছেলেদের বিকৃত রুচি। এক লাখ কেন? তুমি চাইলে 5 লাখ। সবই তো তোমার বাবা জনাব বাবা খানের। থ্যাংক ইউ। আমি তো রক্ষক মাত্র। আঙ্কেল, কবিতা কোথায়? হাই কবিতা। মা কবিতা, তোর এই অবস্থা কেন? গেলি ভার্সিটিতে, এলি হাডুডু খেলে, এই নিঃশ্বাসে কখন থেকে অপেক্ষা করছে। আঙ্কেল, কি ব্যাপার বাবাজি? কিছুই তো বুঝলাম না। ডোন্ট ওয়ারি, আমি দেখি। হ্যাঁ, এই সেই ভালো। দেখো দেখো। কোন সাহসে আমার বেডরুমে ঢুকে? কেন, নিষেধ আছে নাকি? আরে 2 মাস পরে ড্যাডি জেল থেকে বেরোলেই তোমার সাথে একই রুমে একই বিছানায় থাকতে হবে। আই মিন বিয়ে করেই। হাউ ডিয়ার ইউ! কি করে ভাবলে তোমার মতো একটা লম্পট, নেশাখোর আর চরিত্রহীনকে আমি বিয়ে করব? যে বিশেষণগুলো তুমি আমার জন্য ব্যবহার করলে তা অবশ্য মিথ্যে নয়, কিন্তু বেরিয়ে যাও। খুব রেগে গেছো মনে হয়। মেয়ে মানুষের এত রাগ ভালো নয়। আর রাগ দেখিয়ে লাভই বা কি? তোমার বাবা গাজী মাসুদ সাহেব তো আমার সঙ্গে তোমাকে বিয়ে দেবার জন্য 4 পায়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি তুমি বেরিয়ে যাও। কবিতা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। হুঁ, তোমার মতো ইতরের সাথে এর চেয়ে ভালো কিছু করার আছে বলে আমার জানা নেই। গেট আউট, আউট! এই, ওই দেখ দেখ। এই শোন। ঠিক আছে, ওকে, ধর। আশ্চর্য, সেদিনে সেই তিরস্কারও দেখছি আপনাকে মানুষ করেনি।
কুকুরের লেজ যে কখনো সোজা হয় না, আপনি আবার সেটা প্রমাণ করলেন। আমি বুঝতে পারছি না বারবার আপনার সাথে কেন এই অঘটনগুলো ঘটছে। আপনি সবই বুঝতে পারছেন এবং ইচ্ছে করে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। আপনি আপনি আমাকে অযথা দোষারোপ করছেন। আসলে আসলে জানোয়ারেরও কয়েকটা শ্রেণী আছে, আর আপনি হচ্ছেন সবচেয়ে নিচু শ্রেণীর জানোয়ার। দেখুন মিস, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সীমানা তোমার জানা নেই, ইউ রাস্কেল। অনেক অনেক সহ্য করেছে আপনার অপমান। এর আগেও একদিন আমাকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেদিন আমি কিছু বলিনি। তাছাড়া আপনি এমন আহামরি শ্রেণীর সুন্দরী নন যে প্রজাপতির মতো বারবার আপনার রূপের আগুনে আমি ঝাঁপ দেব। নিজেকে এতটা মূল্যবান আর উপসী ভাবাটাও বিকৃত মস্তিষ্কের লক্ষণ। কথায় আছে না, চুরি চুরি আবার সিনা জুরি, দোষ করবে আবার বড় গলা করে কথাও বলবে। তুই সব নীরবে সহ্য করলি? আমি হলে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বেজে গেল, এখনো ঝিনুকের পাত্তাই নেই। দুই শালা, প্রেম করে কোন শালা? কোথায় যে গেল? এই এই দেখো দেখো, যাও অসভ্য। হ্যালো, তোমার সেদিনে সেই গানটা একটু গাও না। গাবো। গা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো। দেখুন তো কটা বাজে। 12টা। ও না ভাই, মাপ চাই। আমি হাত জোর করছি, রোজ রোজ তোমার জন্য ওয়েট করতে হবে এই শর্তে প্রেম করতে আমি রাজি নই। নিজেকে যারা বুদ্ধিমান ভাবে পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, আর তুমি তাদেরই একজন। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। কত বড় অপরাধে আমি অপরাধী যে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছো আমার জীবনটা শেষ করে দিতে। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার উপর প্রতিশোধ নিতে পারি, কেড়ে নিতে পারি তোমার মান সম্ভ্রম নারীত্ব, কিন্তু আমি তা করব না, কারণ ওটা পশুদের কাজ। তুমি আমাকে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত করে যে আনন্দ পেতে চেয়েছিলে সে আনন্দ থেকে তোমাকে আমি বঞ্চিত করব না। আজ আমি তোমাকে এতটাই নিচে নামাবো যে তোমার বিবেকে তোমার কৃতকর্মের জন্য ধিক্কার দেবে। মার আমাকে, মার 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 আমাকে, মার মার আমাকে, মার। থামলে কেন? মার মার, শেষ করে দে আমাকে, নইলে তাদেরকে শেষ করে ফেলবো। মার 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 বলছি।
তোর এই অবস্থা হইল কেমনে? কে তোরে এইভাবে মারলো? কেউ মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অসম্ভব, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। কেউ তোমাকে কিছু দিয়ে আঘাত করেছে, তুমি আমাদের কাছে লুকিয়ে যাচ্ছ ভাইয়া। নিশ্চয়ই লুকাইতাছস। যে তোরে এইভাবে আঘাত করছে আল্লাহ জানতো না, সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না। ভুল তো মানুষই করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না। ভুল তো মানুষই করে। হাই বুলবুলি, কি দীঘল কালো তোমার চুলগুলি। হাই জুলি। আরে ফুল ফোটে বোম ফোটে নারী পটে না, হায় নারী পটে না, হায় নারী পটে না। এই যে দোস্ত রানা, কোথায় মেলেছিলে ডানা? 5-7 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ নেই, ব্যাপার কি? দোস্ত, কাউকে আবার পটিয়ে টটিয়ে ফেলিসনি তো? মেয়েদের পটানো আমার কাজ নয়, ওটা তোদের কাজ। আমরা আর পারলাম কই, পটে না পটে না। পটাতে জানতে হয়। বুঝলাম, আমরা জানি না। হ্যাঁ, তা তুমি কাউকে পটিয়ে দেখাও না। আরে ও পটাবে কি? পটাতে হলে মন থাকা চাই, আর ওর তো মনই নেই। ওসব ফালতু কাজ করার সময় আমার নেই। সময় না, আসলে মুরদ নেই। কি বললি? বললো যা পারবি না তা নিয়ে আর জ্ঞান দিস না। পারবো না? পারলে দেখা। দেখতে চাস? হ্যাঁ, বাজি ধর। বাজি, যদি পারিস সবাইকে চাইনিজ খাওয়াবো। বল, কাকে পটাতে হবে? হাই পেয়েছি, কবিতা। কবিতাকে পটা। কি রে, দাড়ি রলি যে, যা। রানা, 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 সেদিনে সেই ঘটনার পর থেকে এক মুহূর্ত আমি শান্তি পাচ্ছি না। আমি হেরে গেছি রানা, তোমার ওই বিশাল মনের কাছে আমি হেরে গেছি। তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আমাকে? হ্যাঁ রানা, আমি তোমাকে ভালোবাসি। কবিতা, আমি কল্পনা করতে পারি না কোনো মেয়ে আমাকে ভালোবাসতে পারে, তাও আবার তোমার মতো মেয়ে। হ্যাঁ রানা, তোমার ব্যক্তিত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ একজন মানুষ। কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যাঁ, দেখালে এক হাত। দোস্ত, কি নাটক করলি! উফ, তুলনা হয় না তোর অভিনয়ের। একেবারে নিখুঁত। আচ্ছা, কি এমন কথা বললি যে কবিতার মতো মেয়ে পটে গেল? খালি মুখে কোনো কথা নয়, বাজের শর্ত অনুযায়ী আগে চাইনিজ। ওকে ওকে, আজ সন্ধ্যায় চাংপাইতে। আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে
তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যালো, কিরে? না না না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ সন্ধ্যায় চাংপাইতে গেলেই সব টের পাবি। বন্ধু কি শোনাইলা, বুকে আগুন ধরাইলা, আমার মনের মাঝে এখন শুধু পাইকুম পাইকুম। তারপর কবিতা কি বললো? তোমার ব্যক্তিত্ব, তোমার মহত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ। তোমার স্বকীয়তা আমাকে মুগ্ধ করেছে। আমারে দেখা কেউ মুগ্ধ হইল না। তারপর তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। রানা, আমি তোমাকে ভালোবাসি। পাগল মন মন রে, মন কেন এত কথা বল? দোস্ত, তারপর তুই কি বললি? আমি বললাম, কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? বন্ধু, তুই না পারলে আমারে ক। বসলে ভালো লাগে, তুই থামলে ভালো লাগে না। তারপর কবিতা কি বললো? বলল, রানা, তুমি পারো, শুধু তুমিই পারো তোমার ভালোবাসার ছোঁয়া আমার জীবনটা ধন্য করতে। এই অভিনয়ের জন্য তোকে জাতীয় প্রেমিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত। আরে আমি নিজেই তো বুঝতে পারিনি কি সাংঘাতিক একটা নাটক। আর আমিও বুঝতে পারিনি তুমি এতটা নিচ। সামান্য একটু লোভে আমার পবিত্র ভালোবাসাকে তুমি খোলা বাজারে বিকিয়ে দিলে। আমি তোমাকে সাগরের মতো বিশাল আর আকাশের মতো উদার ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে নর্দমের একটা কীট। আমি তোমাকে অসাধারণ ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি একটা ঠক প্রতারক। তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু ওটা ছিল তোমার ছদ্মবেশ। আসলে আসলে তুমি একটা অমানুষ জানোয়ার। যেদিন তুমি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে। কবিতা, কবিতা, আমার কথা শোনো প্লিজ। কদিন থেকে ছটফট করছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। চাইনিজে সে ঘটনার পর থেকে প্রতিদিন আমি কলেজে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, তোমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছি, সবার কাছে তোমাকে ছোট করেছি। আমি কোনো ইতিহাস শুনতে চাই না। কবিতা, ভুল তো মানুষই করে, তার জন্য কি কোনো ক্ষমা নেই? আমি তোমাকে কেমন করে বোঝাবো এই কটা দিন আমার কি করে কেটেছে? সেদিনের ঘটনার পর থেকে আমি আমাকে ঘৃণা করতে শুরু করেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। হ্যাঁ কবিতা, আই লাভ ইউ। শাট আপ, লেট মি গো। কবিতা, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটুকু ভালোবাসি? ছাড়ো, ছাড়ো আমাকে। কবিতা, কবিতা, তোমাকে বিশ্বাস করাতে হলে নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো পথ জানা নেই। তুমি যদি চাও তাহলে আমি আমার জীবন দিয়ে তা প্রমাণ করব। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, একটা কথা মনে রেখো কবিতা, আজ আমি যা করছি তা যদি তুমি প্রতারণা কিংবা নাটক ভেবে থাকো তাহলে ভুল করবে, আর এই ভুলের আগুনে সারা জীবন তোমাকে জ্বলতে হবে।
রানা 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 ওর তো কখনো লেট হয় না, কিন্তু এখনো আসছে না কেন? जब लड़की देखे बाजू वाले करके मैं मेरा बोल चुप 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 गाड़ी थामा गाड़ी बैक कर একা মনে হয় তোরা বস আমি একটু ফিল্ডিং এর আসি হ্যাঁ এক্সকিউজ মি বসতে পারি কিছু মনে করবেন না ম্যাচ হবে হোয়াট? ও সরি কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি আপনি যদি আপত্তি না করেন আমি প্রক্সি দিতে পারি অসহ্য। ইয়ে ম্যাডাম আশা করি আমার সঙ্গ আপনার খারাপ লাগবে না 100% স্যাটিসফাইড করতে পারবো ইউ বাস্টার্ড! শুধু রূপে নয় ভিতরেও আগুন আছে আগুন নিয়ে খেলতেই তো মজা ভেতরে ঢোকা গাড়ি চালা। ভাইয়া সত্যি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝিনুককে যে বিপদ থেকে তুমি রক্ষা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে লজ্জা দেবেন না বোনের সম্মান রক্ষায় একজন ভাই হিসাবে যা কিছু করা উচিত আমি তার চেয়ে বেশি কিছু করিনি ভাইয়া আমি খালি মুখে চলে যেতে পারে না। ও ঠিকই বলেছে। এসো ভাইয়া এসো, শুরু করো ভাইয়া।
না খেয়ে উঠে এলে যে? জানো বাবা, আজ গুন্ডাদের হাত থেকে ভাইয়া আমাকে বাঁচিয়েছে। Glad to meet you, young man. কিরে ওই এইরকম করতেছস কেন? তরে এমন অস্থির লাগতেছে, শরীর খারাপ, কারোর সঙ্গে ঝগড়া টগড়া করছস? আয়? আমার কাছে গোপন করিস না, সব খুইলা কর। আজ আমার জীবনের সবচেয়ে বড় শত্রুর সাথে দেখা হয়েছিল। আর শত্রু? হ্যাঁ, শত্রু। বিবেকহীন যে মানুষটিকে এই 16টি বছর আমি ভুলেছিলাম, মন থেকে মুছে ফেলেছিলাম, যার অস্তিত্ব, যাকে আমি জগতের সমস্ত ঘৃণা দিয়ে দূরে সরিয়ে রেখেছিলাম, ভাগ্য আমাকে আজ তারই মুখোমুখি দাঁড় করিয়েছে। কে সে? আমার জন্মদাতা। জন্মদাতা? কোথায় তিনি? না না, ওই বিশ্বাসঘাতক প্রতারক সম্পর্কে তুমি আমার কাছে কিছু জানতে চেয়েও না। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শান্ত হ বাবা, শান্ত হ। বুকের ভিতর দুঃখ চাইপা রাখতে নাই, তাতে কষ্ট আরো বাড়ে। বাবা, সব আমারে খুইলা কর, বুকটা হালকা হয়ে। বলবো, তোমাকে সব বলবো। তুমি ছাড়া যে আমার কেউ নেই, আমার কেউ নেই। কি যেন বলছিলে? ও মা, এতক্ষণ যা বললাম তুমি কিছু শোনোনি? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? না, কিছু না। এবার বলো, আমি মনোযোগ দিয়ে শুনছি। বলছিলাম, ল পরীক্ষা তো শেষ হলো, রেজাল্ট বের না হওয়া পর্যন্ত সময়টা যে কিভাবে কাটবে। আচ্ছা, একটা বুদ্ধি টুদ্ধি দাও না। বুদ্ধি? 3টা চিকেন ফ্রাই আর 2টো চিকেন চিলি। কি যে বলো না। মিশা, এই মিশা, সেই সেই ছেলেটিকে দেখলাম। কোন ছেলেটা? আরে সেদিন আমাদের হাত থেকে যে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে গেল। তাও তোর কবিতার সঙ্গে। বাই বাই। ড্রাইভার, না না, ভয়ের কিছু নেই। ড্রাইভার, গাড়ি থামাও। ইয়ে, আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমার আঘাতটা বেশ গুরুতর, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালটা আমার অচেনা নয়। শোনো, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আমি কোনো অন্যায় করেছি। অন্যায় করেননি। একদিন আপনার মেয়েকে আমি বিপদ থেকে রক্ষা করেছিলাম, আজ আপনি আমাকে রক্ষা করে তার প্রতিদান দিয়েছেন। That's enough. মা, হ্যাঁ, কিছুই তো না। গন্ডা গাজিরে বুঝাই কেমনে? বুঝাইতেছি, আমি তো আছি, আমি তো আছি। এখন কি বুঝবো? এই তো কাদা লড়ছে। এই যে ওদিকে দেখেন, একেবারে সোনার মাপ, এক রত্তিও কম না। এইটা কি গো মিয়া? হ্যাঁ, এইটা আবার কেমন ওজন? কেন
এই তো এই পাথর 30 কেজি আর আমি হলাম 60 কেজি, মোট 90 কেজি। ওজন তো ঠিকই আছে। ইয়ার কি টিয়ার কি করো? ইয়ার কি বুঝি তিয়ার কি বুঝি না, ওজন পাক্কা আছে। ইচ্ছা হইলে নেন, না হইলে যান। ধর্মিয়া আর যান না, ধ্যাৎ, আর যান না। ধর্মিয়া। এই শরীরে খামাখা কিনতেছি, না খাইলে তো পারে। হ্যাঁ এই যে ভাই, হ্যাঁ মানে রানাদের বাড়ি কোনটা বলতে পারেন? এ কি? What is this? যা আগে কোন আপনার চুলে কোন শ্যাম্পু মাখেন? এত সুন্দর চুল জীবনে দেখি নাই। ম্যান, ম্যাট শ্যাম্পু? তাই তো কই, চুল এত ঝিলিক মারে কেন? এই যে ওই যে রানা ভাইয়ের ঘর। ও আচ্ছা। কই তরিরে দিতইব ম্যাট শ্যাম্পু। কিরে, অসময় শুয়ে আছিস? ওঠ। কে? আমি কবিতা, তুমি? জি আমি। হ্যাঁ? কেন আসতে নিষেধ আছে না, নাকি? মানে ইয়ে, বিপদে ফেললাম মনে হয়। বিপদ? হ্যাঁ বিপদ। না না, কিসের বিপদ? বারবার পেছনে তাকাচ্ছ কেন? ইয়ে, সাগর। সাগর? হ্যাঁ, না মানে, এসো বসো। না, বসার সময় নেই। হ্যাঁ? এক্ষুনি আমার সঙ্গে চলো। আজ সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, চাইনিজ খাবো, আনন্দ করবো। ভাইয়াও কবিতা পড়া শিখেছে। হঠাৎ মনে এত ফুর্তি? তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। হুম। আমার ল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ? আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আচ্ছা। হ্যাঁ। কি যে খুশি লাগছে। হুম। নাচতে ইচ্ছে করছে আমার, আর ইচ্ছে করছে তোমাকে। ভাইয়া আমি কিন্তু কিছুই দেখছি না। তাহলে তুমি ওখানে বেরো, বেরো। বাবা লাগছে তো। এই যে ইনি, আশা করি আমার সম্পর্কে জেনেছেন, হুম, কিন্তু কখনো দেখেননি। হুম। আমি সাগর, ভাইয়ার ছোট ভাই। বাজার তো করন না, দেন যুদ্ধ করে আইলাম জীবনটা এক্কারে। ইয়ে, বাবা হ্যাঁ? কবিতা আপা ভাইয়ের সাথে পড়ে, হ্যাঁ। লেখাপড়ায় সাংঘাতিক। ল পরীক্ষায় ইয়ে, মানে ওকালতের পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তাই তোমার দোয়া নিতে এসেছে। থাক থাক মা, দোয়া করি বড় হও। আঙ্কেল, আমি আসি। আরে তা কি কইরা হয় মা, গরিব আঙ্কেলের বাড়িতে আইছো, একটু মিষ্টি মুক্ত কইরা যাইতে হবে মা। না, থাক, আজ নয়, আরেকদিন আসবো। হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ। যাও ভাইয়া, এগিয়ে দিয়ে এসো। যাও যাবো। যা যা যাও। দাঁড়াও, নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করে না তোমার? আমার মেয়ে হয়ে বস্তির একটা বাজে ছেলে সাথে এত রাত পর্যন্ত ঘোরাফেরা করো? বাবা, যা কিছু বলার আমাকে বলো। কারো সম্পর্কে কোনো কিছু না জেনে বাজে মন্তব্য করা ভদ্রলোকের কাজ নয়। তার মানে আমি অভদ্র? আর যেই ছেলেটা তোমার মতো যুবতী মেয়ের সাথে এত রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, সেই কি ভদ্র মহাপুরুষ? মহাপুরুষ হয়তো নয়, কিন্তু তোমার মতো মাতাল জুয়ারি আর। চুপ! গলা নামিয়ে কথা বলো। ওই বাজে ছেলেটার সাথে মিশে মিশে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু তুমি ভুলে গেছো। না, তোমার মতো নোংরা মনের মানুষগুলো পৃথিবীর সবাইকে নোংরা ভাবে। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না। ওর বাবার অর্থবিত্ত না থাকতে পারে, সততা আছে। সে নিজের অর্জিত অর্থে সন্তানদের মানুষের মতো মানুষ করছে। তোমার মতো স্বার্থের জন্য সন্তানকে ব্যবহার করছে না। অনেক শুনেছি তোমার লেকচার, অনেক শুনেছি, আর নয়। এবার আমার কথা শোনো। ওই ছেলেকে তোমার ভুলে যেতে হবে। মিশার সাথে তোমার বিয়ে, কথাবার্তা পাকা। বাবা বলে তুমি যা খুশি তাই করতে পারো না। একটা মাতাল চরিত্রহীন ইতরের সাথে জড়িয়ে আমার জীবনটা ধ্বংস করার কোন অধিকার তোমার নেই। আমি রানাকে ভালোবাসি, বিয়ে করতে হলে ওকেই করব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি করে বদলাতে হয় সেই ঔষধ আমার জানা আছে।
আমি তোকে শেষবারের মতো বলছি, নিশ্চয়ই তোর বিয়ে করতে হবে। আসুন আসুন, এই আপনার আসার সময় হলো। পুরো 3 ঘন্টা রোবটের মতো দাঁড়িয়ে আছি। উফ, কারো জন্য কোনোদিন 3 মিনিটও এভাবে অপেক্ষা করিনি। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা আমাকে এভাবে জরুরি তলব? রানা, তোমার সাথে আজই আমার শেষ দেখা। আজকের পর থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না। কি বললে? কি বললে তুমি? রানা, তোমার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব নয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তুমি একা সিদ্ধান্ত নেবার কে? ভুলে যেও না, নিজের জীবন সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। কি ভেবেছো তুমি নিজেকে? আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলবে? এ আমি হতে দেব না। প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যাচ্ছি। টুকরো টুকরো করে ফেলবো তোমাকে, আর আমি নিজেও টুকরো টুকরো হয়ে যাব। কি মনে করেছো তুমি আমাকে? আমার 2 চোখের স্বপ্ন তুমি কাচের মতো ভেঙে কুড়িয়ে দেবে, আর আমি তা চেয়ে চেয়ে দেখবো। আরে তোমার জন্য আমি যদি মরতে পারি, তাহলে তোমাকে মারতেও পারবো। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। Oh my God! আমি তোমার এই রূপে দেখতে চেয়েছিলাম রানা। আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে যতটুকু ভালোবাসি, তুমি আমাকে ততটুকু ভালোবাসো কিনা। আমি দেখতে চেয়েছিলাম ভালোবাসার যে আগুনে আমি জ্বলছি, সে আগুন তোমার হৃদয়কে স্পর্শ করতে পেরেছে কিনা। আমি এটাও দেখতে চেয়েছিলাম আমাদের প্রতিদিনের এই মিলেমিশা সেই ভালোবাসাকে দুর্বল করে দিয়েছে কিনা। কি হলো? না না, কিছু না। কে তোমাকে মেরেছে? কে? বাবা। তোমাকে ভালোবাসার পুরস্কার দিয়েছে, এই জন্যই তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রানা। তোমার ভালোবাসার এই বুকে আমি একটু আশ্রয় চাই। আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাবা তাদেরই একজন। সে বড় হিংস্র। স্বার্থে আঘাত লাগলে সে আর মানুষ থাকে না, হয়ে ওঠে বিষাক্ত সাপের মতো, যার শিকার আমার মা। থাক সেসব কথা। রানা, কাল আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। আমি? হ্যাঁ, অবশ্যই আসবে। কিন্তু তোমার বাবা? সেটা আমি দেখব। বলো আসবে? আসবো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমার একমাত্র মেয়ে কবিতার শুভ জন্মদিন। এই খুশির দিনে আমি আরো একটি খুশির সংবাদ দিতে চাই, আর তা হলো আমার মেয়ে কবিতা তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর হাত থেকে এনগেজমেন্ট রিং পরবে। শহরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক যারা... 1 মিনিট বাবা। সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রথমেই আমার বাবা এবং আপনাদের সবার কাছে একটা অনুমতি চাইছি। আমি আমার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে নিজেই আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। বাবা। এই নিশ্চয়ই নিশ্চয়ই। প্রতিটি মানুষ এমন একজনকে তার জীবন সঙ্গী হিসেবে কামনা করে যে তার সুখ ও দুঃখের একান্ত সাথী। আমিও তেমন একজনকে আমার সঙ্গী হিসেবে বেছে নেব, যে আমাকে শুধু আমাকেই ভালোবাসবে।
নামি দামি লোকজন উপস্থিত, পানি খোলা কইল না, ইজ্জত গেলে আমারই যাইব। নো ড্যাড, আই উইল কিল দ্যাট। হবে, ওর চিকিৎসা হবে, সুচিকিৎসা। প্রেসক্রিপশনটা আমি দেব। রাত 10টা বাজে, ঝিনুক এখনো তো ফিরল না। বান্ধবীর বিয়েতে গেছে, দেরি তো একটু হবেই। তুমি অযথাই চিন্তা করছো। চিন্তা কি আর এমনিতে করছি? কত করে বললাম ড্রাইভারকে সাথে নিয়ে যাও, না লাগবে না, তিনি নিজেই ড্রাইভ করবেন। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা। প্রবীণ, প্রবীণ, প্রবীণ! চলো, এই গাড়ি থামাও। ভাইয়া আজও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। এই রক্ত বিষাক্ত রক্ত, এক বিশ্বাসঘাতক প্রতারকের রক্ত বইছে আমার শরীরে। এই রক্ত ছড়ে যাওয়াই উচিত। ওই যে ওই লোকটা আমার বন্ধু রবিনকে খুন করেছে, ইন্সপেক্টর ওকে ধরেন প্লিজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা ভাইয়া খুন করেনি। যাই নাই, বাচ্চা আছি। আমি বাইচা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দিব না।
আমার সমস্ত কিছুর বিনিময় হইলেও আমি তাকে মুক্ত করুম। হ্যাঁ, আমি তোমার জন্য দেশের সবচেয়ে বড় উকিল নিয়োগ করব। না, আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই মিস্টার আলম। আপনি এখান থেকে চলে যান, প্লিজ লিভ মি অ্যালোন। মিস্টার আলম, এসব আপনি কি বলছেন? একটা খুনি আসামির জীবনের জন্য আমি দায়ী হতে যাব কেন? এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আসছি। আপনার জন্য একটা সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেছে, আপনার জন্য একটা ছেলে অকালে তার মা হারাইছে, আপনার জন্য বাপ থাকতেও ছেলেটাই যে দিন। থামুন, থামুন। অনেক বাজে কথা বলেছেন আপনি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বোঝার কথাও না, মানুষ যখন বেদিশা হয়ে যায় তখন তার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও থাকে না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন বিচারক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করার মতো বোধ আমার আছে। বিচার বোধ? আরে কোথায় ছিল সেদিন আপনার বিচার বোধ? যেদিন বিবাহিত আর 2টা সন্তান আছে, যাই নাও আলম সাহেবরা আপনি বিয়া করছিলেন। খুব অবাক হইলেন মনে হয়, কিন্তু এইখানে শেষ না। রানা শুধু আপনার আদালতে বিচারাধীন আসামি না, আপনার স্বামী আলম সাহেবের ঔরসজাত সন্তান। আপনারই কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত রানা তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। শুধু তাই না, আজ থেকে 16 বছর আগে তালতলার এক মিছিলের গন্ডগোলে রানা হারাইছিল তার একমাত্র শিশু বোন। সেখানে পাইছিল একটা চিঠি, কিন্তু দুর্ভাগ্য রানার সেই চিঠির ঠিকানাটা পর্যন্ত পানিতে ভিজা মুছে গেছে। সেই থেকে আজ পর্যন্ত আমি ওরে বাবার স্নেহ দিয়ে বড় করে তুলছি, কিন্তু জন্মদাতা পিতার প্রতি ওর প্রচন্ড ঘৃণা আমি কিছুতেই মুছে ফেলতে পারি নাই। আর এর সব কিছুর জন্য দায়ী আপনি। তাই শেষ কথা বইলা যায়, যদি এখনো আপনার মধ্যে লজ্জা শরম বিবেক বইলা কিছু থাইকা থাকে, তাইলে মিথ্যা খুনের অভিযোগ থেকে আমার রাধারে আপনি মুক্ত করে দিয়ে চিনুক, রানা, ওরা দুজনই আমার সন্তান। চিনুক, ভাই তোমার ঝিনুককে দেখো না। না শাহানা, আমি সব শুনেছি, সত্যকে প্রকাশ করতে দাও। না, দোহাই তোমার পায়ে পড়ে। ঝিনুককে কোনো কিছু খুলে বলো না। ও জানে আমি ওর মা। সব যদি প্রকাশ হয়ে যায় তো আমাকে ভুল বুঝবে, আর তখন আমি ওকে হারাবো। ওকে হারালে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। খুনের মামলা, তাছাড়া প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ যেহেতু আছে, সেহেতু দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেই আমার বিশ্বাস। আমরা সেটাই চাই। আপনি তো বুঝতেই পারছেন, বাবা খান নিজেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে। হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা চলে, হ্যাঁ, থ্যাংক ইউ। না না, 9 বছর বয়স থেকে যখন পিতার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন নেই। মায়ের লাশে আমার জন্মদাতার পরিচয়কেও আমি দাপন করেছি। আপনি চলে যান। রানা, তুই আমাকে ভুল বুঝিস না। যে মানুষ স্ত্রীকে মৃত্যু শয্যায় রেখে সন্তানের আকুতিকে উপেক্ষা করে অর্থের লোভে আরেকটি বিয়ে করতে পারে, তার কথা শোনা তো দূরে থাক, মুখ দেখতেও ঘৃণা হয়। I hate him! I hate him! I hate him! I hate him! আমাকে তুই ভুল বুঝিস না বাবা। মিস্টার আলম, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর কখনো যদি
আপনি পিতার দাবি নিয়ে আমার সামনে আসেন, তাহলে যে খুন আমি করিনি তার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেব। না, এই কি তুমি ছিলি? মন চায় তোর গালে একটা চুমা। কিন্তু জজ সাহেবা তো রানার মা, এই আদালতে সুবিচার পাওয়া যাবে না। এই বুদ্ধি মাথায় নিয়ে তুই আমার সঙ্গে আসছস? মায় জজ, ছেলে আসামি, মায় দিব ছেলের ফাঁসি, বাবে বারো শিক্ষই। আসল মজাই তো ওইখানে। নিয়োগ করছি, দেশের সেরা উকিল নিয়োগ করছি, যার জীবনে ফেল বলে কোনো শব্দ নাই। এইবার হইব চিকিৎসা, সুচিকিৎসা। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রসিড অন। থ্যাংকস ইউর অনার। মিস ঝিনুক, আপনি বলেছেন রবিনকে আসামি রানাই ছুরি মেরেছে, আপনি তা দেখেননি, তাই তো? জি। কিন্তু আসামি এবং রবিনের মধ্যে যে হাতাহাতি হয়েছে সেটা তো আপনি দেখেছেন। জি। আরেকটি প্রশ্ন, রবিনকে যখন ছুরিবিদ্ধ অবস্থায় দেখলেন তখন আসামি রানা ছাড়া তার পাশে কি আর কেউ ছিল? জি না। ইওর অনার, সাক্ষীর বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে খুনটি একমাত্র আসামি রানার দ্বারাই করা সম্ভব এবং খুনটি তিনিই করেছেন। অবজেকশন, ইওর অনার। মহামান্য আদালত, আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছি। হিয়ার ইজ মাই পেপারস। প্রসিড অন। থ্যাংক ইউ, ইওর অনার। আচ্ছা ঝিনুক, খুনটি যেখানে সংঘটিত হয়েছিল সেটা একটি পরিত্যক্ত স্থান, কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন কেন? আত্মরক্ষা করতে। আত্মরক্ষা করতে? কিন্তু কেন? আমি বান্ধবীর বাসা থেকে ফিরছিলাম, পথে মিশা ও তার বন্ধুরা আমার সম্মানহানির চেষ্টা করে। আমি নিজেকে বাঁচাতে ওই পরিত্যক্ত স্থানটিতে আশ্রয় নিই। তারা সেখানেও আমাকে আক্রমণ করে। আমার চিৎকার শুনে রানা ভাই ছুটে আসেন আমাকে বাঁচাতে। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, এই বক্তব্য থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রানা সেখানে উপস্থিত না হলে মিশা ও তার বন্ধুদের ঘৃণ্য লালসার শিকার হতেন ঝিনুক। অবজেকশন ইওর অনার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মক্কেলের চরিত্রের উপর কালিমা লেপন করা হচ্ছে। সাক্ষীর বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কখনো নিজের ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে না, ইওর অনার। পারে, পারে মহামান্য আদালত, পারে। ভাইকে নিশ্চিত ফাঁসির হাত থেকে বাঁচাতে বোন মিথ্যে কথা বলতে পারে। যেহেতু আসামি রানা ঝিনুকের বাবা মিস্টার আলমের প্রথম পক্ষের সন্তান। বাবা, আমার বাবা বলে যার পরিচয় দেওয়া হলো তিনি আমার বাবা নন। ইওর অনার, খুন না করে যদি আমার ফাঁসি হয় তাতে আমার বিন্দুমাত্র দুঃখ থাকবে না, কিন্তু আমার বৃত্তি পরিচয় নিয়ে কোনো কথা যেন এই আদালতে না উঠে। ইওর অনার, আদালতের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে যে ব্যক্তি তার জন্মদাতাকে অস্বীকার করতে পারে তার পক্ষে খুন করেও নিজেকে নির্দোষ দাবি করা অস্বাভাবিক ব্যাপার নয়। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে যাচ্ছেন যে আমরা এখানে একটি খুনের মামলা পরিচালনা করতে এসেছি, পিতা ও পুত্রের সম্পর্ক স্থাপনের জন্য নয়। তাছাড়া খুনটি যে আসামি রানাই করেছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। এমনকি রবিন যে ছুরি দ্বারা খুন হয়েছে, পুলিশ সেই ছুরিটি এখনো উদ্ধার করতে পারেনি।
খুন করার পর আসামি হয়তো ছুরিটি কোথাও লুকিয়ে ফেলেছে। কারেক্ট। খুন করার পর খুনি ছুরিটি লুকিয়ে ফেলেছে। ইওর অনার, আমি এই মামলার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানাবার জন্য বাদী মিশাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার মিশা, আপনার জবানবন্দি অনুযায়ী খুনটি রানা করেছেন এবং তা আপনি নিজের চোখে দেখেছেন। তাহলে এটাও নিশ্চয়ই দেখেছেন খুনের পর আসামি ছুরিটি কোথায় লুকিয়েছে? না মানে আমি তখন পুলিশকে খবর দিতে যাই। ইয়েস, এবং আপনি নিজেই পুলিশ এনে তাকে ধরিয়ে দেন, তাই তো? বাহ, আপনার গায়ের কোটটি তো খুব সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু এই গরমের মধ্যে কোট পরেছেন কেন? গরম কোথায়, এখন তো শীতকাল। সরি, এখন শীতকাল। আচ্ছা, যেদিন রবিন খুন হলো সেদিনও কি আপনি এই কোটটি পরেছিলেন? বলুন। না, সেদিন আমার গায়ে গেঞ্জি ছিল। ও, গেঞ্জি ছিল। কিন্তু প্রচন্ড এই শীতের রাতে আপনি শুধুমাত্র একটা গেঞ্জি পরেছিলেন কেন? কেন? ও, আমার তেমন শীত লাগছিল না তাই। বলেন কি? হাড় কাঁপানো এই শীতের রাতে সবার তো জমে যাবার মতো অবস্থা, আর আপনার তেমন শীতই লাগছিল না। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষ আইনজীবী অপ্রাসঙ্গিক বিষয় তুলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। অপ্রাসঙ্গিক নয় ইওর অনার। হত্যাকাণ্ডটি যে রাতে ঘটেছে সে রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে। আর শুধু তাই নয়, ওই প্রচন্ড শীতের কারণে সেদিন 10 জন লোকের প্রাণহানি ঘটেছে। আপনার অবগতির জন্য আবহাওয়া অফিসের সেদিনের তাপমাত্রার রিপোর্ট ও কিছু পত্রিকা পেশ করছি। ইওর অনার, কনকনে ওই শীতের রাতে কারোর পক্ষে শুধুমাত্র একটি গেঞ্জি পরে থাকা সম্ভব নয়। মিস্টার মিশার বক্তব্য মিথ্যা এবং সন্দেহজনক। উনি গেঞ্জির উপরে নিশ্চয়ই কোনো কোট পরা ছিলেন। না, আমি গেঞ্জি পরা ছিলাম। আপনি কোট পরা ছিলেন। কি বাবার কোট কোট করছেন? আপনি কি বলতে আমি করেছি? হোয়াট ইজ দিস? দিস ইজ দ্যাট এন্ড দ্যাট ইজ পসিবল। খুন আপনি করেছেন এবং খুন করার পর কোট আর ছুরি আপনি লুকিয়ে ফেলেছেন। মিথ্যে কথা। অবজেকশন ইওর অনার। আমার মক্কেলের গায়ে কোনো কোট কিংবা সঙ্গে কোনো ছুরি ছিল না। ছিল ইওর অনার। আমি আদালতকে এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষকে একটি সুখবর দিতে চাই। মিস্টার মিশার পরিহিত সেই কোট আর ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। মিশার অপরাধের প্রমাণ আদালতে হাজির ইওর অনার। এই সেই ছুরি যা রবিনের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই ছুরির উপর মিশার আঙ্গুলের ছাপি আদালতে তার অপরাধের শাস্তি নির্ধারণ করবে। এই ছুরি যদি তার অপরাধের সুস্পষ্ট প্রমাণ না হয় তবে কোর্ট এই রক্তাক্ত কোর্টই তা প্রমাণ করবে। এই খুনের আলামত ফরিয়াদ করছে আদালতে ন্যায় বিচারের জন্য। আমি নিরপরাধ আসামি রানার হয়ে বলতে চাই, মিশার অপরাধের প্রমাণ এসব মিথ্যে। এটাই সত্যি। এটা আমার কোট নয় দশ সাহেব। আমি বলছি এটাই আপনার কোর্ট। ইওর অনার, এই কোট আমার মক্কেলের নয়। আমি দৃঢ় কণ্ঠে বলছি এটাই মিশার কোট। আমিও ধীরের কণ্ঠে বলছি ওই হলুদ রঙের কোট আমি জীবনে পরিনি। তাহলে কি রঙের কোট পরেছিলেন? আমি সাদা রঙের কোট পরেছিলাম। থ্যাংক ইউ ইওর অনার। কিছুক্ষণ আগেই মিস্টার মিশা ও তার আইনজীবী বলেছিলেন বাদল গায়ে কোনো কোটে ছিল না। মহামান্য আদালত, বাদী মিশা ঠিকই বলেছেন। এই হলুদ কোট আর ছুরি তার নয়। কিন্তু তিনি একটা কথা স্বীকার করেছেন, ওই রাতে তিনি সাদা রঙের একটি কোট পরা ছিলেন। আর তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি কিছুদিনের সময় মঞ্জুর করার জন্য, যাতে মিস্টার মিশার ব্যবহৃত কোট আর ছুরি খুঁজে বের করা যায়। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আর্জি এবং ন্যায় বিচারের স্বার্থে
খুনের আসল আলামত উদ্ধারের জন্য এই আদালত 3 দিনের সময় মঞ্জুর করছে। সেই সাথে বাদী মিশার সাক্ষ্য সন্দেহজনক প্রমাণিত হয় এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ প্রদান করছে। আমার খাইয়া আমার পইরা মাইয়ারে উকিল বানাইছস, বড় উকিল। আমার পোলারে ফাঁসাইতে হলে লাগিয়া তোর চিকিৎসা করব, তোর মাইয়ারেও চিকিৎসা করব। ড্যাডি, সিরিফ 1 ঘন্টা, সিরিফ 1 ঘন্টা। আমার বড় কাছের মানুষ আছিলি তুই, অনেক সুযোগ দিছি তোরে, কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করছে তোর মাইয়া। আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করছে, মাইয়ারে কন্ট্রোল করতে পারস নাই। তুই একটা ব্যর্থ বাপ, তাই তোর চিকিৎসা করব, টুটকা ফটকা না, ফাইনাল চিকিৎসা। ওই সোনা গোলামের বাচ্চা গোলাম রে, অসুখ টাকা বেটা, আমার মেয়ের বেইমানেরই শাস্তি আমাকে দিবেন না। আমি তো সারাটা জীবন জান প্রাণ দিয়ে আপনার গোলামি করেছি, আমার প্রাণ ভিক্ষা দিন। তোর আজরাইল তো এসে গেছে, আমার আর কিছুই করার নাই। আসেন আমার টেক্কার বিবি, আসেন। অনেক চুলকাইছস তুই আমারে, শুধু চিকিৎসা করবা পারি না। এখন আমার কলিতে হাত দিছস, আমার ছেলেকে ফাঁসি আসে মানাইছস। তুই, তোর বউ, তোর ছেলে আর ওই নেমো খারাপের মাইয়া। ওরে গাজী, তোর তো জানাজা হবে না রে, তবে হবে গায়ে বানা জানাজা। দেখছস, এইটা আমার চিকিৎসার স্যাম্পল, তোদেরও চিকিৎসা হবে। তার আগে বোঝাপড়া বইয়ের সাথে ওই ঝোলা সবগুলা রে। কই দিয়ে তো গেলাম ও মা, গুলি ফুটাও, ফুটাও। অগো চিকিৎসা করতে হবে, আমারও বাঁচতে হইব। দিতাছি, মাল দিতাছি। আওয়াজ আর নাই, ওটাই কাম হইয়া গেছে, কাম হইয়া গেছে। হায় হায়, সব দিয়ে চিত্তে হয়েছে, হইয়া গেছে, সবগুলি চিকিৎসা হইয়া গেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জজ সাহেবা, সালাম দিলেন না যে? ও মনে হয় আমার চিনতে পারেন না, আমি সেই বাবা খা, উকিল হইয়া আমার 14 বছরে জেল দিছিলেন। আজ জজ হয়ে আমার পোলারে ফাঁসি দিবেন? দেন। এদিকে আপনার আদর্শবানের স্বামী আর আদুরা কন্যার ফাঁসি হয়ে যাইতেছে, সেই খবর রাখেন। বিশ্বাস হয় না? শাহানা, কোন হুমকির কাছে মাথা নত করবে না।
তুমি তোমার দায়িত্ব পালন করবে। স্বামী হিসেবে এটা আমার আদেশ। আদেশ বড় না স্বামী সন্তানের জীবন বড়, সেই বিচারের ভার আপনার উপর। আমি শুধু আমার ছেলের নির্দোষ দেখতে চাই। হ্যালো হ্যালো, অর্ডার অর্ডার। পুলিশের রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি রানা সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এই আদালত আসামি রানাকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। যেহেতু বিচার সাক্ষী প্রমাণাদির উপর নির্ভর করে, সেহেতু আসামি মিশার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিশা তার বন্ধুকে নিজ হাতে হত্যা করেছে। সুতরাং এই আদালত আসামি মিশাকে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই দণ্ড অবিলম্বে কার্যকর হবে। স্বামী আর সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও আইনকে আমি সবার ঊর্ধ্বে তুলে ধরেছি। বাবা খানের হুমকির কাছে মাথা নত করিনি। রানা, তোমার বাবা আর বোন সন্ত্রাসী বাবা খানের হাতে বন্দী। এখন ভাই হিসেবে তোমার কর্তব্য বোনের জীবন বাঁচানো, আর সন্তান হিসেবে দায়িত্ব পিতাকে রক্ষা করা। দায়িত্বহীন পিতার প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে না। কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি তোমাদেরকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাকে কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি পাগলের মতো তোমাদের খুঁজেছে শহরের অলিতে গলিতে, তাকে তুমি দায়িত্বহীন বলছো? যিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাবা খানের চক্রান্তের শিকার হয়ে হারিয়েছিলেন তার স্ত্রী আর সন্তানদেরকে। ওই লোকটি সম্পর্কে আমি আর নতুন করে কিছু জানতে চাই না। জানতে তোমাকে হবেই। শুধু নিজের বাবা সম্পর্কে নয়, ঝিনুক সম্পর্কেও তোমাকে জানতে হবে। কারণ ঝিনুক তোমারই হারিয়ে যাওয়া বোন। ঝিনুক? হ্যাঁ, যাকে 16 বছর আগে আমি তালতলার এক মিছিলের গন্ডগোল থেকে কুড়িয়ে পেয়েছিলাম, যাকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছি, সেই ঝিনুকও আজ ওই খুনি বাবা খানের হাতে জিম্মি। জানি না এই মুহূর্তে ওরা কোথায় আছে, কেমন আছে। আমি জানি। ছেলের মৃত্যুদণ্ড দিছে, কিন্তু ওই দণ্ড পুলিশের চিকিৎসা কইরা আমার ছেলে আমার মুখে ফিরে আসতেছে। বাবা খান, আমার উপর তোর যে আক্রোশ, তার শাস্তি তুই আমার মেয়েকে দিস না। তুই আমাকে মেরে ফেল, আমার মেয়েকে ছেড়ে দে। তোর বউ তো আমার ছেলের ছেড়ে দেয় নাই, আমি ছাড়বো কোন হিসাবে? বল কোন হিসাবে? আমার ছেলের সারাটা জীবন ফেরারি আসামি হইয়া বাইতে থাকতে হইব। তোর বউ তার মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখে নাই, কিন্তু আমি তোদের ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখছি। কিন্তু ইহকালে না, পরকালে। ইবলিশ শয়তানের নাম শুনছি কিন্তু চোখকে দেখি নাই। আজ তরে দেখে বুঝলাম ইবলিশ শয়তানও তরে দেখে শরম পাইব। দোকানদারের বাচ্চা, তোরও তো দেখতাছি তেজ আছে, গাজী মিথ্যা বলে নাই। আড়ালে বসে তুইও বহুত কল কাঠি নাচছস, তোরও চিকিৎসা হবে। আমি কোন সাক্ষী রাখবো না। তাই আগে আম্মা আসেন তাইলে। মুখ ফোটা পিক করে শুনতে আমার বড় ভালো লাগতেছে। রানা,
ওই শালাপো আমার গড়া মনে করছো, হ্যাঁ? বাবা খান, অনেক যন্ত্রণা দিয়েছিস তুই আমাকে। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোরই কারণে সবকিছু থাকতেও আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এসে গেছে, আমার অপছন্দ এসে গেছে। ওই বান্যা ঘরে সব গুলাবে না জানি, তোমার চিকিৎসার কাজ হবে না। ওদের চিকিৎসার ভার তুমি আমার উপর ছেড়ে দাও। টাকা দিছি, হাত উপরে উঠা। আগে তোর থেকে সইব, পিস্তল ফালা। আরে সাইজা দে রে বাবা, না তো ভগ্ন করে হলাম তো। এই অবস্থায় আমার সামনে কি বললি?
তুই আমাকে বাবা বলে ডাকলি? ওরে, তোর এই বাবা ডাক শোনার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি। ডাক বাবা, ডাক, আরেকবার আমাকে বাবা বলে ডাক, ডাক। ওই সেই বাবা খান যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, ওই সেই বাবা খান যে তোর মায়ের করুণ মৃত্যুর জন্য দায়ী। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা খান! অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জনাব বাবা খান বিভিন্ন সমাজ বিরোধী এবং বহু নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত। সর্বোপরি সুতরাং অত্র আদালত আসামি বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। আপনাকে এই মিলন দেখা আমার খুব খুশি লাগতেছে। এই খুশির পিছনে আপনার অবদানই সবচেয়ে বেশি হেকমত সাহেব। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই খুশির দিনে সবাই মিষ্টি মুখ করে। এই মিষ্টি হলো গিয়া আমার শ্বশুর আব্বা উল্লা মিয়ার স্পেশাল মিষ্টি। কিন্তু সবার আগে তুমি আবার খাইও না, বাজানে গুতাইয়া মুখ দাবার করবো না।